ধর্ষণ এবং খুনের মামলার রায়, জি কর কাণ্ডে সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ড, এর পাশাপাশি আহত চিকিৎসকের পরিবারকে 17 লক্ষ টাকা জরিমানার নির্দেশ। সাধারণ মানুষ আপনি কি বলবেন? এই রায়ের পর থেকে অবশ্যই নজর রাখতে হচ্ছে, কিন্তু মৃত্যুদণ্ড নয়, যেদিকে নজর ছিল যে সবথেকে বড় বিষয়, মৃত্যুদণ্ড কি দেওয়া হবে না দেওয়া হবে না, সেই জায়গায় দাঁড়িয়ে যাবজ্জীবন কিন্তু জরিমানা, যাবজ্জীবন যে কারাদণ্ড, সেই কারাদণ্ডের নির্দেশ কিন্তু দেওয়া হয়েছে এই মুহূর্তে আদালতের পক্ষ থেকে। এবং সেই ছবিটা আমরা সরাসরি তুলে ধরছি, তুমি যেরকমটা দেখতে পাচ্ছ। অবশ্যই একটু বাদে দিয়ে আমরা সাধারণ মানুষ তাদের রিয়াকশন আমরা নেব, কিন্তু সব থেকে বড় কথা এই মুহূর্তে সবথেকে সঙ্গে থাকবো। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো যে আমৃত্যু কারাদণ্ড সঞ্জয় রায়ের নির্দেশ শিয়ালদা আদালতের। যে খবরের দিকে আমরা তাকিয়েছিলাম যে সঞ্জয় রায়ের কি সাজা হতে চলেছে, অবশেষে সাজা ঘোষণা শিয়ালদা আদালতে। আমৃত্যু কারাদণ্ড সঞ্জয় রায়ের নির্দেশ দেওয়া হয়েছে শিয়ালদা আদালতের তরফ থেকে। আরজি করের ঘটনা নিয়ে গত 5 মাসে আমরা একের পর এক বেনজির ছবি দেখেছি, তারপর কিন্তু বিভিন্ন আন্দোলন সংগঠিত হয়েছে। আমৃত্যু কারাদণ্ড সঞ্জয় রায়ের। এই মুহূর্তে আমাদের সঙ্গে প্রতিনিধি রয়েছে শিয়ালদা আদালত চত্বর থেকে সরাসরি আমাদের প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সায়ন্তিকা, অবশেষে তাহলে সাজা ঘোষণা? একদম অবশেষে সাজা ঘোষণা, এবং যে দিকটার উপরে নজর ছিল সঞ্জয়ের কি সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড হতে চলেছে কিনা, এবং সেই রকমই কিন্তু একটা ইঙ্গিত পাওয়া গেলেও এই মুহূর্তে সাজা ঘোষণা হয়ে গিয়েছে। এবং যেরকমটা আমরা জানতে পারছি, মৃত্যুদণ্ড নয় বরং আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে আরজি কর কাণ্ডে একমাত্র ধৃত, আরজি কর কাণ্ডে এখনো পর্যন্ত একমাত্র দোষী সঞ্জয় রায়কে। যেরকমটা জানা যাচ্ছে, আরজি করের ধর্ষণ এবং খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন বিচারক। আরো একবার বলবো, আরজি করের খুন এবং ধর্ষণের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হলো। এবং এই মুহূর্তে ধীরে ধীরে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়। ষষ্ঠীটা, যেরকম একটা ইঙ্গিত ছিল যে মৃত্যুদণ্ড হতে পারে, কিন্তু মৃত্যুদণ্ড নয় বরং দেওয়া হলো যাবজ্জীবন কারাদণ্ড, কি বলবে গোটা বিষয়টা নিয়ে? যখন নজিরবিহীন ভাবে আদালত যে 3টি ধারায় মূলত এই বিচার প্রক্রিয়া শুরু করেছিল শুরুর দিন থেকে, সেখানে কিন্তু যাবজ্জীবন জেল ছিল এবং আমৃত্যু কারাবাস ছিল এবং তার পাশাপাশি হচ্ছে মৃত্যুদণ্ড। কিন্তু আজকে আদালত স্পষ্টত জানিয়ে দিল এটা বিরল থেকে বিরলতম ঘটনা নয়, যে কারণে অভিযুক্ত সঞ্জয় রায়কে 50,000 টাকা জরিমানা করেছে এবং তার পাশাপাশি যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। এবং যেখানে অবশ্যই ভেঙে পড়েছে নির্যাতিতার পরিবার এবং এজলাস মধ্যেই তারা চিৎকার করে কাঁদতে শুরু করে দিয়েছে। এবং নির্যাতিতার বাবা এবং মা শুধু নয়, পরিবারের অনেক সদস্য এবং আশাহত হয়েছে। এজলাসের মধ্যে 210 নম্বর যে এজলাস, সেই 210 নম্বর এজলাসে ভেতরে এবং বাইরে যারা উপস্থিত ছিলেন তারা কিন্তু একেবারে ভেঙে পড়েছে আদালতের এই নির্দেশে। ভেঙে পড়ার কি কথা নয়, একজন অন ডিউটিরত অবস্থায় একজন চিকিৎসক, তাকে রেপ করা হলো, খুন করা হলো, কিন্তু আদালতে এটা আপাতত প্রমাণ হলো যে এটা বিরলের মধ্যে বিরলতম ঘটনা নয়। কি দেখলে যখন সাজা ঘোষণা হলো সেই বিস্তারিত বিষয়টা জানতে চাই। দেখো, এক্ষেত্রে একটা কথা বলতেই হয়, এর মধ্যে আমরা শুরু থেকেই বলেছি ওর তার যার শারীরিক যে ভাষা, এবং দ্বিতীয় দফায় তখন যখন এজলাসের মধ্যে উপস্থিত হলো, সঞ্জয় মোড়া আগে থেকেই হয়তো জেনে গিয়েছিল যে তার ঠিক কি সাজা হতে চলেছে। তাই স্বাভাবিকভাবেই যখন 12:30টায় প্রথম শুনানি হয়েছিল, সেই সময় সঞ্জয়ের যে বডি ল্যাঙ্গুয়েজ, এবং দ্বিতীয় দফায় 2:45-এ যখন সঞ্জয়কে এজলাসে নিয়ে আসা হলো, তার কিন্তু টোটাল বডি অর্থাৎ তার যে পুরো সিনপসিসটা কিন্তু একেবারেই পাল্টে গিয়েছে। এখানেই কিন্তু এবার প্রশ্ন জাগছে, সঞ্জয় কি তাহলে আগে থেকে জেনে গেল? কি পাল্টে গেছিল? তুমি যেটা বললে যে একটুখানি বদল দেখলি, কি বদল? সঞ্জয়কে তখন প্রথম যখন আনা হলো 12:30 সময়, সঞ্জয় কিন্তু তাকে অরেঞ্জ কালারের হুডি পরা গেঞ্জিতে কাঠগড়া এসেছিল। সে অনেকক্ষণ মাথা নিচু করে দাঁড়িয়ে ছিল এবং বিচারক তাকে যখন বললো যে এই ধারায় আপনাকে দোষী সাব্যস্ত করা হয়েছে, তারপরে সঞ্জয়ের মধ্যে কোথাও একটা মনে হচ্ছিল, কিন্তু কোথাও এই জিনিসটা আমরা লক্ষ্য করিনি যে এই ঘটনায় অনুশোচনা, কিন্তু সঞ্জয় মনে হয় একটু ভেঙে পড়েছিল। দ্বিতীয় দফায় 2:45-এ যখন সঞ্জয় এলো, তখন কিন্তু মনে হচ্ছে সঞ্জয় আগে থেকেই জেনে গেল যে তার ঠিক কি রায় হতে চলেছে, তিনি কি সাজা পেতে চলেছেন। এবং আজকের আদালতের এই রায় অবশ্যই আশাহত হয়েছেন রাজ্যের মানুষ নয়, দেশ নয়, দেশের বাইরে যে মানুষগুলো এই নির্ভয়ার জন্য লড়াই করেছিল, তারা
অবশ্যই শিয়ালদা আদালতের আজকের এই রায় অবশ্যই তারা আসত। তবে একটা কথা না বললে নয়, নির্যাতিতার বাবা মাকে যেভাবে আমরা দেখলাম, আমরা দেখছি দীর্ঘ প্রায় 5 মাস কখনো তার বাড়িতে আমরা গেছি, আর্জি করে গেছি, কিন্তু আজকে তার বাবা মাকে যখন এই রায়টা দিল, সেই রায়ের পরে নির্যাতিতার বাবা মা যেন বলছে সম্পূর্ণরূপে ভেঙে। তারাও তো ভেবেছিলেন যে আমৃত্যু কারাদণ্ড নয়, বরং তাদের মেয়েকে যে এরকম ভাবে তাদের কাছ থেকে নিয়ে চলে গেল, তাকে ধর্ষণ করে খুন করলো, তার সর্বোচ্চ শাস্তির মৃত্যুদণ্ডই হবে। কিন্তু সেটা শোনার পর এই মুহূর্তে তাদের মনের অবস্থা ঠিক কি আলাদাভাবে আর বলার অপেক্ষা রাখে না। নিঃসন্দেহে আমরাও কথা বলবো সাধারণ মানুষের সঙ্গে, আমরা কথা বলার চেষ্টা করবো তাদের সঙ্গে, কিন্তু এই যে রায় কেন মৃত্যুদণ্ড হলো না, ও তার বদলে কেন আমৃত্যু কারাদণ্ড, এটা কেন হলো? দেখো প্রশ্ন থেকে যাচ্ছে। প্রথম যে প্রশ্নটা আছে, সিবিআই তদন্তের গতি প্রকৃতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন নির্যাতিতার বাবা মা। দ্বিতীয় পর্যায়ে সেটা সুপ্রিম কোর্ট চলে গেছে। আজকে যখন সিবিআই একথা বলছে যে সিবিআই এর উপর সিবিআই যে টোটাল যে তথ্য প্রমাণ দিয়েছিল, সেই তথ্য প্রমাণ অর্থাৎ টোটাল এভিডেন্সের উপরে নির্ভর করেই তো বিচারক নির্দেশ দিয়েছে, তাহলে সঞ্জয় যে দাবিটা করেছিল যে তার বিরুদ্ধে যে একটা বড় ধরনের কনস্পিরেসি হয়েছে, ষড়যন্ত্র করা হয়েছে, অর্থাৎ যে এভিডেন্স, সেই এভিডেন্স নেই। সেই এভিডেন্স না থাকার কারণেই কিন্তু সঞ্জয় নিজেকে নির্দোষ প্রমাণ যেমন করতে পারছে না, সঞ্জয়কে কিন্তু দোষী সাব্যস্ত করতে সিবিআই এর কোনো অসুবিধা থাকছে না। তাই স্বাভাবিকভাবেই আজকের এই ঘটনায় অবশ্যই সঞ্জয় নির্যাতিতার বাবা মা এই শিয়ালদা আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে তারা অবশ্যই হয়তো আগামীকালই তারা কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হবেন। অর্ডারের কপি পাওয়ার পরে আর কি কি পর্যবেক্ষণ রয়েছে বিচারক অনির্বাণ দাসের, তার যে পর্যবেক্ষণ, এবং শুধু তাই না, কেন বিরলতম ঘটনা নয়, কোশ্চেন্স এখানেই, প্রশ্ন এখানেই, কেন বিরলতম ঘটনা নয়? একজন কর্তব্যরত চিকিৎসক যে মানুষকে পরিষেবা দিয়ে যায়, দিন নেই রাত নেই মানুষের বিপদ থেকে উদ্ধার করে, সেই চিকিৎসককে এইরকম একটা সিকিউরিটি জোনের মধ্যে থাকা একজন চিকিৎসককে ধর্ষণ খুন হতে এবং তার শরীরে একাধিক অংশে যেভাবে গুরুতর আঘাত পাওয়া গিয়েছে, সেই জায়গা থেকে সঞ্জয়ের এই ঘটনা বিরলতম ঘটনা নয়, এই প্রশ্ন কিন্তু উঠছে সমাজের বিভিন্ন স্তর থেকে। এবং আরেকবার সায়ন্তিকা আমার সহকর্মীকে বলবো যদি ছবিটা দেখে আরো একটু এক্সপ্লেন করা যায়। এবং আরো একটা কথা সুষ্ঠিতা যেটা বলতেই হচ্ছে, যখন জুনিয়র চিকিৎসকরা লাগাতার অবস্থান বিক্ষোভ করেছেন বা তারা অনশন করেছেন, সাধারণ মানুষের মধ্যে অনেকেই তারা বলেছেন যে জুনিয়র চিকিৎসকদের এইভাবে একটা জায়গায় আটকে রাখার ফলে যাতায়াতের অসুবিধা হচ্ছে। কিন্তু যে মানুষটা আমাদের সেবার জন্য নিজেদেরকে নিজের প্রাণ উৎসর্গ করে দিয়েছিলেন, তার যখন এইরকম ভাবে মৃত্যু, তখন তার মৃত্যুর প্রতিবাদে যে আগামীকাল থেকে যদি জুনিয়র চিকিৎসকরা আরো একবার নতুন করে প্রতিবাদ শুরু করেন, সেটা তো কোনো অন্যায় নয়, কি বলবে? আরজি করে কাণ্ডে যেভাবে জুনিয়র ডাক্তাররা তারা একেবারে প্রকাশ্যে এসে একেবারে আন্দোলনের সামনের সারি থেকে এসে তারা যেভাবে নেতৃত্ব দিয়েছে, সেই নেতৃত্বর খেসারত কিন্তু এখন জুনিয়র চিকিৎসকদের দিতে হচ্ছে। যেমন আশরাফুল্লাহর কথা যদি বলো, এক্ষেত্রে পুলিশ তার বিরুদ্ধে যে অভিযোগ এনেছে, সেই অভিযোগ তাকে বলা হচ্ছে তিনি একজন স্পেশালিস্ট ডাক্তার নন, তিনি একজন ইএনটি ডাক্তার। স্বাভাবিকভাবেই আগামী দিনে পুলিশের কি ভূমিকা হবে সেটা নিয়েও কিন্তু আটকে উঠছে জুনিয়র চিকিৎসকরা। তার কারণ আদালত যেখানে বলে দিয়েছে যে সঞ্জয়ের এই ঘটনা অবশ্যই এটা বিরলতম ঘটনা নয়, এবং আর 5টা কেসের মতন তারও কিন্তু যাবজ্জীবন সাজা হলো, অর্থাৎ যদি সে খুন করে থাকে সেক্ষেত্রে যাবজ্জীবন হলো, কিন্তু সে ধর্ষণ করলো এবং যেভাবে মারলো, যে নিরাপত্তার মধ্যে থেকে ওকে মারলো, তাহলে কি হলো? এইখানেই কিন্তু প্রশ্ন উঠছে যে বিচারের যে বাণী নীরবে যে নিভৃতে কাঁদে, সেটা কিন্তু আরো একবার স্পষ্ট করে দিল আজকে এই আরজিকর ধর্ষণ কাণ্ডে যেভাবে আদালত যে নির্দেশ দিল। এবং একটা কথা খুব নিঃসন্দেহে এই মুহূর্তে দাঁড়িয়ে একটা দামি কথা বললে, বিচারের বাড়ি নীরবে নিভৃতে কাঁদে। যখন এত দেরি হয়েছে, এত এভিডেন্স যখন ট্যাম্পার হয়েছে, আমরাও কিন্তু সাধারণ মানুষের কাছ থেকে, সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে তাদের প্রশ্ন তুলে ধরেছিলাম যে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদবে না তো? আজকে এই রায় শুনে একজন সাংবাদিক হিসেবে নয়, একজন সাধারণ মানুষ হিসেবে কোথাও গিয়ে তো নিজের মনের মধ্যেও তো একটা হতাশা জন্মাচ্ছে। কারণ এত অভিযোগ সঞ্জয়ের বিরুদ্ধে সামনে এসছে, এত প্রমাণ এসেছে, কোথাও গিয়ে তো আজকে একটা সাধারণ মানুষ হিসেবে আগে গোটা নাগরিক সমাজের একটা অত্যন্ত হতাশার দিন।
একেবারে দেখো শুরুর দিন থেকে যেভাবে দেখা গিয়েছে যে তদন্তের যে গতি প্রকৃতি, তদন্ত যেভাবে এগোচ্ছিল এবং রাজ্যের মুখ্যমন্ত্রীও বলেছিল যে সিবিআই কেন, কলকাতা পুলিশকে দিয়ে তদন্ত করা হোক, এবং সেই তদন্তে তারা কিন্তু একেবারে বড় সড়ো সাফল্য পেতে পারে। কলকাতা পুলিশের হাত ধরেই কিন্তু সঞ্জয় রায় গ্রেপ্তার হয়েছিল। সিবিআই কিন্তু এমন কোনো তথ্য প্রমাণ দিতে পারলো না যেখানে বিরল থেকে বিরলতম এই কথাটা অন্তত বিচারক বলতে পারতেন। তাহলে যে তদন্তে কোথাও কিন্তু ল্যাক একটা রয়ে গেছে, এবং সেই যে খামতিটা রয়ে গেছে সেই খামতির জায়গাটাকেই মূলত আইডেন্টিফাই করেছে। অর্থাৎ কোথাও কিন্তু তার মানে এটা সিবিআই এর ব্যর্থতা। আজকেও তুমি যে আপডেট আমাদেরকে দিয়েছো, সিবিআই বারবার করে বলেছে এটা বিরলের মধ্যে বিরলতম অপরাধ, কিন্তু কেন বিরলের মধ্যে বিরলতম অপরাধ সেটার সাপেক্ষে, এই বক্তব্যের সাপেক্ষে সিবিআই এর কাছে কোনো প্রমাণ নেই। আর সেই প্রমাণ না থাকার জন্যই কোথাও আজকে সঞ্জয়ের কিন্তু মৃত্যুদণ্ড নয় বরং আমৃত্যু কারাদণ্ড। কি বলবে, সিবিআই এর ব্যর্থতা তো নিশ্চয়ই হয়েছে। প্রথম প্রশ্ন হচ্ছে যে ভিজেরা রিপোর্টটা কোথায় গেল। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে সিসিটিভির ফুটেজ উদ্ধার করা হয়েছিল, সঞ্জয় সেকেন্ডের মধ্যে শ্যামবাজার পাঁচপাতা মোড় থেকে সে চলে এলো আরজিকর হাসপাতালে, 40 সেকেন্ডে সেমিনার রুমে পৌঁছে গেল। এই যে সিসিটিভির ফুটেজ, তাহলে সিসিটিভির ফুটেজে কি আর কাউকে দেখা গেল না? সেদিনকে সেই অলিম্পিক্সের খেলা যারা দেখছিল, সে যারা খেলা দেখছিল সেখানে খাওয়া দাওয়া করেছে, আরো যারা কলিগ ছিলেন, নির্যাতিতা চিকিৎসকে যারা কলিগ ছিলেন তারা, এবং তারপরে যে ছবিগুলো, সেই ছবিগুলো ক্রাইম সিনে এতগুলো মানুষ ভিড় করলো, তাহলে সিবিআই কি সেখান থেকে কোনো এভিডেন্স পেল না? এবং তুমি বলো যে সিএফএস এর কিছু রিপোর্ট আমরা কিছুদিন আগে সামনে এনেছিলাম যে মাত্র 40 সেকেন্ডের মধ্যে একজন মানুষ 600 মিটারের রাস্তা পার করতে পারে। এবং শুধুমাত্র তাই নয়, এই যে যে ডিএনএ রিপোর্ট, সেই ডিএনএ রিপোর্ট কিন্তু একের বেশি কিন্তু ডিএনএ পাওয়া গিয়েছিল। এই মুহূর্তে ছবিটা আমি দেখাবো দর্শকদের, তোমার সঙ্গে কথা বলবোই। কোথাও কি তার মানে এই সিবিআই এর ব্যর্থতার জন্যই আজকে এত বড় একটা দোষ ঘটিয়েও ছাড়া পেয়ে গেল সঞ্জয়? দেখো, উৎসুক মানুষের ভিড় এই মুহূর্তে আরো একটা এটা অবশ্যই এক্সপ্লেন করতেই হচ্ছে। তার কারণ আমরা দেখতেই পাচ্ছি যে এই মুহূর্তে যে ছবিটা, শিয়ালদা আদালতের 4টে ফ্লোর রয়েছে, এবং সেই 4টে ফ্লোরে বহু মানুষ তারা কিন্তু সঞ্জয়কে দেখার জন্য তারা মূলত উৎসুক মানুষের ভিড় এই মুহূর্তে জমেছে, আইনজীবী থেকে সাধারণ মানুষ। এবং এজলাসের মধ্যে এবং এজলাসের বাইরে প্রত্যেকেই কিন্তু দেখেছি তারা কিন্তু বাইরে একটা স্লোগানও দিচ্ছিল এজলাসের বাইরে, উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস, সঞ্জয় সর্বোচ্চ সাজা ফাঁসি হোক। এই কিন্তু চিৎকার একই সুরে সুর মিলিয়েছে আমরা আইনজীবী থেকে সাধারণ মানুষ প্রত্যেককে দেখেছি এই 210 নম্বর এজলাসে, যেখানে প্রায় 510 দিন ধরে এই ঘটনার প্রত্যক্ষ পরোক্ষভাবে বারবার মামলা ঘুরিয়ে এসছে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আদালতের এই নির্দেশ অবশ্যই এটা আশাহত করার মতোই একটা নির্দেশ। তার কারণ যেখানে যেখানে জয়নগরের কেস যদি বলো, তুমি যদি গুরাপের কেস বলো, গুরাপের কেসটা সাম্প্রতিক গত সপ্তাহের ঘটনা, সেখানে ফাঁসির সাজা হয়েছে। তাহলে সঞ্জয়ের ক্ষেত্রে ফাঁসির সাজা হলো না কেন? তাহলে কি এর মধ্যেই আসল সত্য কোথাও একটা লুকিয়ে রয়েছে? এবং এর পাশাপাশি আরো একটা কথা, এই যে তুমি দীর্ঘদিন ধরে বিভিন্ন আদালত সংক্রান্ত প্রত্যেকটা খবর দিয়ে এসছো, তাহলে কোথাও গিয়ে আগামী যে মুহূর্তে এই তিলোত্তমার মা বাবা বা নিবেদিতার মা বাবা যখন সুপ্রিম কোর্টে বা উচ্চ আদালতে যখন মুভ করবে, তখন কি সেক্ষেত্রে যে রায়টা বদলে যাওয়ার একটা সম্ভাবনা, তুমি এরকম তো অতীতে তো নিশ্চয়ই হয়েছে যে নিম্ন আদালতের রায় উচ্চ আদালতে গিয়ে বদলে গিয়েছে, তাহলে কোথাও গিয়ে তো এখনো পর্যন্ত নিবেদিতার মা বাবা আশা রাখতে পারেন যে এই রায় উচ্চ আদালতে গিয়ে বা উচ্চতর ক্ষেত্রে গিয়ে বদলে যেতে পারে? একটা কি আশা এখনো পর্যন্ত থাকছে? দেখো, এক কথায় যেটা বলা যেতে পারে, সিবিআই এখানে ব্যাপক ধরনের মানে বড় ধরনের একটা ব্যর্থতা একেবারেই প্রকাশ্যে চলে এসছে। তার কারণ যদি জয়নগর বা যদি আমরা গুরাপের দিকে নজর রাখি, সেক্ষেত্রে যদি ফাঁসির সাজা হতে পারে, সেক্ষেত্রে যদি বিচারক মনে করে যে এখানে ফাঁসির সাজা দেওয়াই একমাত্র জায়গা, এছাড়া অন্য কোনো সাজা দেওয়ার জায়গা নেই, তাহলে আরজিকরের মামলায় কেন বিচারকের মনে হলো যে এটা বিরলতম ঘটনা নয়? এক, দ্বিতীয়ত হচ্ছে যখন টোটাল যে হিয়ারিং বা হিয়ারিং এর পরে যখন তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে, কোন কোন সেকশনে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে, তা ভারতীয় ন্যায় সংহিতার 64, 66 এবং 103 ক্লজ 1 এবং যেখানে ফাঁসির সাজা অর্থাৎ মৃত্যুদণ্ড রয়েছে, তাহলে কেন বিচারক মনে করলেন যে এখানে এই মামলায় সঞ্জয়ের মৃত্যুদণ্ড দেওয়ার মতন সেই রকম কোনো গুরুতর অপরাধ সে করেনি? আর আরো একটা বিষয় হতে পারে, আরো একটি বিষয় বিচারক মনে করেছেন সংশোধনের একটা প্রয়োজন, যে কারণে সংশোধনাগার এবং এই সঞ্জয় যাতে
এই যে অপরাধ, ভিন্ন অপরাধ, সেই অপরাধের অবশ্যই সংশোধনের করার জায়গা রয়েছে এবং সংশোধনাগারে রেখে তাকে সংশোধন করার। কিন্তু আদৌ কি এই বিচার সুবিচার পেল নির্যাতিতার পরিবার? এবং এই মুহূর্তে ষষ্ঠীদা আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, যে কোনো মুহূর্তেই কি মনে হচ্ছে ষষ্ঠীদা আজকে কোন জায়গা দিয়ে সঞ্জয়কে বার করে আনা হতে পারে? সেটা কি এই গেটটা দিয়ে আনা হতে পারে? কি মনে হচ্ছে ষষ্ঠীদা? দেখো অবশ্যই সঞ্জয় মোটামুটি এই মুহূর্তে যেটা বলা যেতে পারে যে সঞ্জয়ের যা বডি ল্যাঙ্গুয়েজ বা তার শরীরী ভাষা আমরা যা দেখেছিলাম, যেভাবে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছিলেন, সেই মন্তব্যের জন্য পুলিশের এত আঁটোসাঁটো নিরাপত্তা। এবং শুধু তাই নয়, একজন ধর্ষক এবং একজন খুনিকে নিরাপত্তা দিতে কলকাতা পুলিশ যেভাবে তৎপর হয়েছে, এটাও কিন্তু এযাবৎকালে নজিরবিহীন একটা ঘটনা বলা যেতে পারে। এবং সঞ্জয়কে নিয়ে আসা এবং নিয়ে যাওয়ার ক্ষেত্রে পুলিশের যে স্কট, এবং পুলিশ যেন মনে হচ্ছে কোনো আতঙ্কবাদী, অর্থাৎ তাকে কিন্তু স্কট করে নিয়ে আসা হচ্ছে, যেমন একজন ধর্ষককে যেভাবে নিয়ে আসা হচ্ছে প্রেসিডেন্সি জেল থেকে। এবং এটাও একটা নজিরবিহীন ঘটনা। শিয়ালদা আদালতের এই রকম ছবি হয়তো এর আগে কেউ দেখেনি। তবে সঞ্জয়কে নিয়ে আসা হবে, ঠিক দেখতে পাচ্ছ যে সিভিল অ্যান্ড ক্রিমিনাল কোর্টের ঠিক বাঁদিকে একটা ছোট্ট কলারসিবল গেট রয়েছে, সেই গেটের গেট থেকেই মূলত বার করে নিয়ে আসা হবে সঞ্জয় রায়কে। আরো একটা বিষয় জানতে চাইবো, এরপর সঞ্জয়কে কি নিয়ে, সঞ্জয় এতদিন যেখানে ছিল সেখানেই কি নিয়ে যাওয়া হবে, নাকি সঞ্জয়ের জন্য পৃথক কোনো সেল বা অন্য কোনো জায়গায় নিয়ে যাওয়া হবে এখনো পর্যন্ত? না, এখনো পর্যন্ত সঞ্জয়কে মূলত প্রেসিডেন্সি সংশোধনাগারে সেখানে রাখা হবে। এবং সেখানে রাখা হবে আজকে বিকেলবেলা 5টা সাড়ে 5টার মধ্যে কোর্ট অর্ডার পেয়ে যাবে প্রত্যেকেই, নির্যাতিতার পরিবার এবং অভিযুক্ত। সেই কোর্ট অর্ডার পাওয়ার পরেই তারা সিদ্ধান্ত নেবে। অবশ্যই এটা বলার অপেক্ষা রাখছে না যে শিয়ালদা আদালতের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে তারা যে উচ্চ আদালত, অর্থাৎ রাজ্যের যে উচ্চ আদালত কলকাতা হাইকোর্ট, সেখানে যে দ্বারস্থ হতে চলেছে এ কথা বলার অপেক্ষা রাখছে না। আইনজীবীরা আসছে, দেখো হয়তো অবশ্যই তাদের বক্তব্য এই মামলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে তারা কি বলছেন অবশ্যই শোনার চেষ্টা করব। কারণ এই মুহূর্তে আইনজীবীরা তাদের যে ব্যাখ্যা, তারা কোন জায়গা থেকে এটা দেখছেন পুরো আমার বাইকটা ধর